আর বলতে পারল না। অরুণ ঠাস করে তার নরম গালে শক্ত চর বসিয়ে দিল। পাতা কেঁপে উঠল চরের শব্দে। সৈয়ব নীরব দর্শক। ভোরের গাল মনে হয় চলে গেল। বর্ষা এগিয়ে এসে ভোরকে জড়িয়ে ধরে। ভোর শব্দ করে কেঁদে দিল। ভোরকে বর্ষাকে জড়িয়ে ধরতে দেখে অরুণ আরো রেগে গেল। ভোরকে উদ্দেশ্য করে ধমকে বলল, তোমাকে খুঁজে খুঁজে হয়রান আমরা, কোথায় না খুঁজেছি। স্কুলের প্রত্যেকটা আনাচে কানাচে দম বন্ধ হয়ে আসছিল আমার, আর তুমি এখানে বসে আইসক্রিম খাচ্ছিলে। বলেই আবার ভোরকে ধরতে দিলে পাতা তার বাহু ধরে আটকায়। ছোট বাচ্চা, ও তো বুঝ আছে, অত বুঝ আছে নাকি ওদের? অরুণ সরকার দমে না। বড় বড় শ্বাস নিয়ে রাগি চোখে বর্ষার দিকে যায়। বর্ষা ভোরকে কোলে তুলে চোখ মুছে দিয়ে অরুণকে বলে, অরুণ, পাগল হয়ে গেছো? ছোট বাচ্চাকে মারলে কেন? অরুণ হাতের মুঠি শক্ত করে। পাতা এখনো তার বাহু ধরে আছে। এই লোকটার এটা হাত নাকি সিমেন্টের খুঁটি? কি শক্ত রে বাবা। অরুণ ভোরের ক্রন্দনরত মুখের দিকে চেয়ে বলে, আমার ছেলে আমি মারবো, কাটবো, যা খুশি করবো, তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দেবো না। জাস্ট লিভ মাই চাইল্ড। ভোর ভয় পেয়ে মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে রাখে। বর্ষাও দমে না, চিল্লিয়ে বলে, ছেলে তোমার একার না, আই এম অলসো হিজ মাদার। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। ভোর, কাম টু মি রাইট নাও। শক্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠে অরুণ। ভোর কেঁদে কেঁদে বলে, দেখো মা, মা আমি তোমার সাথে থাকবো, আব্বুর কাছে যাব না। অরুণের বুকটা যেন খালি হয়ে গেল। স্পন্দন থেমে গেল। কি কি বলল ভোর? বর্ষা ছেলেকে জড়িয়ে অরুণকে বলল, অরুণ তুমি বসো, রাগারাগি করো না, আমরা বসে কথা বলি কেমন? ছেলেটা ভয় পাচ্ছে তোমাকে। অরুণ পাতার দিকে যায়। পাতা কি বলবে? পাতা ইশারা করে শান্ত হয়ে বসতে। অরুণ শান্ত হয় না। ঘাড় ফিরাতেই টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকা সৈয়াবের দিকে নজর যায়, যার কোলে একটা বাচ্চা। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। এই মালটা আবার কে? অরুণের মনে উদয় হওয়ার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সৈয়াব এগিয়ে আসে। আমি সোয়াইব, বর্ষার হাজব্যান্ড, আর এটা আমাদের ছেলে বাদল। আপনি বসুন। আপনার রেগে যাওয়ার যথার্থ কারণ আছে। আমাদের ইনফর্ম করে ভোরকে আনার দরকার ছিল। উই আর সরি। অ্যান্ড হু ইজ শি? পাতাকে ইশারা করে বলে সৈয়াব। অরুণ পাতার হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নেয়। একবার বর্ষার দিকে তাকিয়ে সৈয়াবের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে, আপনার স্ত্রীকে বলবেন আমার বাচ্চার থেকে দূরে থাকতে, এতেই তার মঙ্গল। বলেই ভোরের দিকে তাকিয়ে পাতার উদ্দেশ্যে বলে, মিস পাতাবাহার, ভোরকে নিয়ে আসুন জলদি, আমি বাইরে ওয়েট করছি, ফাস্ট। বলেই পা বাড়ায়। সৈয়ব আহমক হয়ে দাঁড়িয়ে তাকে মারল কেন? ছোট বাচ্চা বাদল পিটপিট করে চেয়ে চেয়ে হেসে দিল। বর্ষার রাগ তরতর করে বেড়ে গেল। সে চিল্লিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! সোয়াইবকে মারলে কেন তুমি? দাঁড়াও বলছি অরুণ। অরুণ দাঁড়ায় না। আইসক্রিম পার্লার থেকে হন হন করে বেরিয়ে যায়। পাতা চোখ বড় বড় করে চেয়ে আছে এখনো। এই খ্যাপাটে সার মারল কেন ওই লোকটাকে? তারপর ভাবে প্রাক্তন প্রেমিকা প্লাস স্ত্রীর বর্তমান হ্যান্ডসাম হাজবেন্ড দেখে হয়তোবা জেলাসির ঠেলা মেরে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাকে ফাঁসিয়ে গেল কেন? সে কিভাবে ভোরকে নিয়ে যাবে? তাকে না আবার এই মহিলা লাগিয়ে দেয় ঠাস ঠাস। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। পাতা হে হে করে হাসি দিল তার উদ্দেশ্যে। বর্ষার চোখ রাঙিয়ে বলে, হাসছো কেন? জোকস চলছে? কে তুমি? অরুণের কি হও? ভোর এত করে মাথা তুলে দু হাতে চোখ মুছে বলে, মা উনি মিস পাতা, আমার টিচার। বর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চায়। পাতা কি বলবে বুঝতে পারে না। তবে এর মধ্যে আরেক কাণ্ড ঘটে যায়। সৈয়ব ছেলেকে কোলে নিয়ে হন হন করে বেরিয়ে যায়। বর্ষা তার যাওয়ার দিকে তাকিয়ে ভোরকে টেবিলে বসিয়ে দিয়ে তার পিছু যেতে নিলে ভোর মায়ের হাত টেনে ধরে। মা আমিও যাব তোমার সাথে। বর্ষা তার মাথায় হাত বুলিয়ে বলে, সেটা তো হয় না বাবা, তুমি তোমার আব্বুর কাছে যাও। যখনই আমার কথা মনে পড়বে কল দিও। ভালো থেকো সোনা। বলে গালে চুমু দিয়ে চলে যায়। ভোর তার যাওয়ার দিকে তাকিয়ে ঢোক গেলে তার ছোট মনে বসতে বাকি থাকে না, মা তাকে সাথে নিতে চায় না। তার চোখ পুনরায় ভরে ওঠে অশ্রুতে। বর্ষা চলে গেলে পাতা ভোরের কাছে আসে। আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিল। ভোর কিছু বলে না। পাতা তার মাথার চুল গুলো ঠিক করে দিয়ে বলে, চল, তোমার আব্বু ওয়েট করছে তোমার জন্য। ভোর তার দিকে যায়। আমি যাব না আব্বুর কাছে। আব্বু শুধু মারে আর বকা দেয়। থাকবো না তার সাথে। তুমিও চলে যাও।
পাতা ভোরের গালে হাত দেয়, যেখানে তার বাবা চড় মেরেছে। গালটা লাল টকটকে হয়ে আছে, ফুলে গেছে খানিকটা, বেশ জোরেই লাগিয়েছে। তোমার আব্বু তোমাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়েছিল, পারে না কেঁদে দেয়, তাই রাগের মাথায় মেরেছে। একটু পরে আদরও করবে। ভোর আবার কেঁদে দিল। লাগবে না আদর আমার, তুমি যাও তো এখান থেকে, ভালো লাগে না, সরো। বলেই ঠেলে দেয় পাতাকে। পাতা অসহায় বোধ করে, ছেলেটা কত কষ্ট পেয়েছে। এতক্ষণ আইসক্রিম খেতে আসা কাস্টমার, ম্যানেজার, ওয়েটার সহ সকলে হা করে তামাশা দেখছিল। ফ্রিতে এরকম এন্টারটেনমেন্ট কয়জনই বা দেয়। সবাই চলে গেলে ম্যানেজার ওয়েটারকে ইশারায় বলে বিলের কথা। ওয়েটার মাথা নেড়ে টেবিলে যায়, পাতার দিকে বিল বাড়িয়ে দিল। পাতার কপালে ভাঁজ পড়ে। বিল পেপার হাতে নিয়ে তার চোখ কপালে। 1200 টাকা কেউ বিল পে করে যায়নি। আইসক্রিম খেয়েছে হাঁপুস হুপুস, অথচ বিল পে করার কথা মনে নেই। এখন কি তাকে পে করতে হবে? সে অসহায় চোখে ওয়েটারের দিকে যায়। ওয়েটার তার দিকেই চেয়ে তার চাহনি বলছে বিল তাকে পে করতে হবে। পাতা ব্যাগ হাতড়ে 1200 টাকা বের করে তাকে দিল। ওয়েটার থ্যাংক ইউ ম্যাম বলে চলে গেল। পাতা কাঁদো কাঁদো চাহনিতে ভোরের দিকে যায়। তার 1200 টাকা জলে চলে গেল। টেবিলে পড়ে থাকা আইসক্রিমের দিকে এক নজর দেখে ভোরকে কোলে তুলে নিল। ভোর চুপচাপ তার গলা জড়িয়ে কোনো বাহানা করল না। এত বড় বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটা যায়? পাতা অনেক কষ্টে হেঁটে বেরিয়ে আসে। অরুণের গাড়ি রাস্তার পাশেই পার্ক করা। পাতা সেখানে গেলেই অরুণ পেছনের দরজা খুলে দিল। পাতা এক পা গাড়িতে রেখে ভোরকে বসাতে চায়। ভোর পাতাকে ছাড়ে না, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। পাতা ছাড়াতে নিলেও পারে না। অরুণ ব্যাপারটা লক্ষ্য করে পাতাকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে, মিস পাতাবাহার, আপনি উঠে বসুন। আপনার স্কুটার আছে সাথে? না, ওটা তো সার্ভিসিং এ। আপনি ভোরকে নিন, আমি সিএনজি নেব। উঠতে বলেছে আমি। এক প্রকার ধমকেই বলে। পাতা আশ্চর্য বনে যায়, এই লোক কি দিয়ে তৈরি। দেখুন আমি আপনার হুকুমের গোলাম নই যে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর এভাবে ধমকে কথা বলবেন না, খবরদার। আমি যাব না, আপনি ভোরকে নিন। অরুণ চশমা খুলে রাখে, পাতার দিকে কটমট চোখে তাকিয়ে বলে, চুপচাপ উঠুন, নইলে নেক্সট থাপ্পড় আপনার গলে। এমনিতেই আমার হাত একটু স্পিডেই চলে। এক্সাম্পল পেয়েছেন নিশ্চয়ই। পাতা ভোরকে ছাড়াতে চেষ্টা করে। ভোর আরো শক্ত করে চেপে ধরে। মিস, আমি তোমার সাথে যাব, আব্বুর কাছে যাব না। ভোরের মিনমিনে গলা পাতার কানে আসে। সে কি করবে? এদিকে এই গরমে ভোরকে কোলেও রাখা যাচ্ছে না। 5 বছরের বাচ্চার ওজন আছে না, আর সে তো চুনোপুটির মতো ফিট না খেয়ে বসে। দোনামোনা মনে গাড়িতে উঠে বসে দরজা লাগিয়ে দেয়। অরুণ আর চোখে তার দিকে চেয়ে পাতা সেটা লক্ষ্য করে ফুঁসে ওঠে, মিস্টার ভোরের আব্বু, আমি মোটেও আপনার হুমকিতে ভয় পাইনি। নেহাতেই ভোর ছাড়ছে না, তাই না হলে আপনার মতো নাকুচু লোকের পাশে বসার কোনো ইচ্ছাই নেই আমার। অরুণ সিটে গা এলিয়ে দেয়। সামনে ড্রাইভার ও ফ্রন্ট সিটে আভারি, পেছনে সে পাতা ও ভোর। ভোর পাতাবাহারকে জড়িয়ে মুখ লুকিয়ে আছে এখনো। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি বোঝেন আপনি। পাতা কিছু বলে না। জানালার পাশেই আরেকটু ছেটে যায়। তার বেশ অস্বস্তি হচ্ছে এভাবে অপরিচিত বড়লোকের গাড়িতে ওঠায়। অপরিচিতই তো, মিস্টার অরুণ সরকার। গাড়ি চলমান, বেশ বেগেই চলছে। জানালার কাজ আধ খোলা থাকায় হাওয়া আসে শা শা শব্দে। পাতা সিটে গা এড়িয়ে সেদিকে চেয়ে আছে। ভোর এখনও তাকে জড়িয়ে জোকের মতন একটুও ছাড়ছে না। ছাড়তে চাইলে আরও জাপটে ধরে। মাঝে মাঝে অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করছে। পাতা বা অরুণ কিছু বুঝতে পারে না। পাতার এবার খানিকটা বিরক্ত লাগে। আরে এভাবে কে ধরে? অরুণ সামনে তাকিয়ে মাঝে মাঝে আর চোখে পাতা ও ভোরকে পর্যবেক্ষণ করতে ভোলে না। সে সামনে বসা আবারিকে উদ্দেশ্য করে বলে, বুঝলে আবারি ভাই, ছেলে কোলে পিঠে করে মানুষ করলাম আমি, আদর যত্নের কমতি রাখিনি এক ফোঁটাও। অথচ মাকে দেখি বাপকে ভুলে গেল। এত আদর করেই মনে পড়ে না তার, অথচ মারিব কি এইটা মনে থাকে। আসবে না আমার কাছে, মায়ের সাথেই থাকবে সে। তো মা নিল না তাকে সাথে? নিবে কি? তার ভরা সংসার, স্বামী, ছেলে। ভোর মাথা তুলে একবার বাবার দিকে যায়। অরুণের নজর সামনে, আবারই ভোরের দিকে চেয়ে। পাতার অরুণের জন্য খানিকটা খারাপ লাগে। সে বোঝানোর সুরে বলে, ভোর ছোট, বুঝলে এমন করতো নাকি? অরুণ তার দিকে যায় শান্ত চোখে। ছোটই তো, কিছু বোঝে না, তবে বাইরের মানুষকে বোঝাতে পারে যে আমি তাকে সবসময় মারি বকি। পাতা চোখ ছোট ছোট করে চায় তার দিকে। আশ্চর্য, আপনি বাচ্চার বাবা হয়ে বাচ্চার মতো বিহেভ কেন করছেন? মাথা গেছে নাকি?
অরুণ হাসে খানি। জানি মিস পাতাবাহার, আমি ঠিকই বলছি। আপনি বলেছেন ভোরকে মারেন না, বকেন না। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলে। তাকে জিজ্ঞেস করুন। পাতা ভোরের মাথাটা আগলায় ভরে মুখোমুখি আনে, কপালে চুমু দিয়ে বলে। তোমাকে বকে মারে তোমার আব্বু? ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। পাতা অরুণের দিকে চোখ রাঙিয়ে বলে। এত সুন্দর সুইট কিউট বাচ্চাকে কেউ কিভাবে বকতে পারে? আপনি আবার মারেনও? এত নিষ্ঠুর হৃদয়ের কেউ হয় নাকি? আপনার নামে শিশু নির্যাতনের কেস ঢুকে দিব বলে দিলাম। অরুণের ভ্রু যুগলের মাঝে রসিকতার ঢেউ খেলা করে। খেয়াল করে ভোর তার দিকেই চেয়ে সে মুখ ফিরিয়ে জানালার বাইরে যায়। তাই করুন, কেস করলে তো পুলিশ আমায় ধরে নিয়ে যাবে, সেখানে নিয়ে আমাকে মারবে, তখন ভালোই হবে। পাতার হাসি পায় অরুণের কথা শুনে, কেমন বাচ্চাদের মতো করে বলল। এখন কথাবার্তায় অহংকারের ছিটে ফোটাও নেই, একদম নির্ভেজাল। ছেলের কথায় কষ্ট পেলেও রাগে তখন ছেলের গায়ে হাত তোলার জন্য যে বেশ অনুতপ্ত তার চেহারায় ভাসে। ছেলের সাথে কথা বলার ছোট খুঁজছে নাক উঁচু লোকটা। ভোর মারের কথা শুনে পাতার কানে কানে মিনমিন করে বলে। কেস করবে না মিস, ওরা আব্বুকে মারবে অনেক। পাতা ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে অরুণের দিকে যায়। অরুণ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে, সেও শুনেছে কিছুটা। পাতা তাকে ভেঙচি কাটে। তো ভালো হবে না? তোমার আব্বু তোমাকে মেরে, তোমার আব্বু তোমাকে মারে বকে, ওরাও তোমার আব্বুকে বকবে মারবে, আমি তো অনেক খুশি হব। তোমার তো খুশি হওয়ার কথা। অরুণ চোখ ছোট ছোট করে চায়। ভোর বাবার দিকে এক নজর তাকিয়ে পাতাকে ধিমি বলে। আব্বুকে মারলে আব্বু কষ্ট পাবে, আব্বু কষ্ট পেলে আমারও কষ্ট হবে। অরুণের কানেও যায় কথাটা, প্রশান্তিতে ভরে যায় বিষাদগ্রস্ত হৃদয়। পাতা অরুণের দিকে আঙুল তাক করে বলে। শুনেছেন ছেলের কথা? আপনার কষ্ট হলে সেও কষ্ট পায়, আর ছেলের কষ্টে আপনার হৃদয় কাঁপে না? শুনুন, আর কখনো ছেলের গায়ে হাত তুললে আপনার হাতখানা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। ভোর পাতার দিকে ড্যাব ড্যাব করে যায়, অরুণের দৃষ্টি পাতার তাক করে রাখা আঙুলের দিকে। মিস পাতাবাহার, আঙ্গুল নিচে। একটু আগের ঘটনার কথা নিশ্চয়ই আপনার মনে আছে? আমার হাতটা কিন্তু ফাস্ট চলে, কখনকার গালে পরে, সাবধান। পাতা চোখ বড় বড় করে চেয়ে আঙুল নামিয়ে নেয়। আপনি আমাকে মারার হুমকি দিচ্ছেন? না, সাবধান করছি। চটজলদি উত্তর। পাতা বিরক্তকর শ্বাস ফেলে বিড়বিড় করে বলে। না কুচু ম্যানারলেস লোক কোথাকার। ধূসর দিগন্তে সূর্য নিভু নিভু, ধোঁয়ায় মতো আবছা কালো মেঘমালা ছড়িয়ে আছে সেথায়। দীঘল দিগন্তের দিকে চোখ মেলে চাইলে মনে হবে যেন বিষাদী ঘেরা। অরুণ সরকার গাড়ির জানালার কাছে মাথা ঠেকিয়ে গালে হাত রেখে সেদিকে চেয়ে আছে। পাশে পাতার কোলে ভোর বসে আছে। এখন পাতাকে জড়িয়ে নেই জোকের মতো, ভদ্র বাচ্চার মতো বসে আছে গালে হাত দিয়ে। পাতা বাবা ছেলের কাণ্ড কারখানা দেখছে। স্বভাবে মনে হচ্ছে দুজনই একই গোছের, দুজনে একে অপরের ওপর অভিমান করে গাল ফুলিয়ে বসে। কেউ কারোর সাথে কথা বলছে না, সামনের ড্রাইভার গাড়ি চালানোতে ব্যস্ত। আবার ঝিমোচ্ছে একটু পর পর। খানিকক্ষণ আগেই অরুণ পাতার ঝগড়ায় এরা ছিল নীরব দর্শক। পাতা অরুণের দিকে আর চোখে চাইছে বারবার। তার মস্তিষ্কে একটা কথা ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞেস করবে কিনা দোনা মনে আছে। যদি তার কথায় কিছু মনে করে, আবার প্রশ্ন না করে মনে শান্তি পাচ্ছে না। তার একটা সমস্যা হলো, মনে যদি কোনো প্রশ্ন উদয় হয় সারাক্ষণ সেটা নিয়েই পড়ে থাকবে। অন্য চিন্তা ভাবনা মাথায় আসে না, শুধু ওটাই মাথায় ঘুরপাক খাবে। শান্তি নেই। পাতা হাবিজাবি চিন্তা করে মাথা আউলিয়ে ফেললো একেবারে। ওভাবে আর চোখে চাইছেন কেন মিস পাতাবাহার? আপনার চাউনি কিন্তু ঠিক লাগছে না আমার। পাতা অরুণের দিকে সরাসরি যায়, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। আপনি কি বোঝাতে চাইছেন? আমার চাহনি কেমন? অরুণ সরকার পাতার দিকে চায় শান্ত চোখে। ভোর দুজনের দিকে খেয়াল রাখছে। আবার এই ঝিমনো থেকে সজাগ হয়েছে। মুখশ্রী সামনের দিকে স্থির থাকলেও কানটা এদিকেই। ড্রাইভারেরও সেম অবস্থা। অরুণ জানালার পাশ থেকে সরে পাতার দিকে খানিকটা এগিয়ে আসে। পাতা সেটা দেখে জানালার দিকে সেটে যায়। অরুণ সেটা লক্ষ্য করে, পাতার দিকে দৃষ্টি স্থির রেখে বলে। কিছু বলতে চান? পাতা মন বলে, দে পাতু, বলে দে। আবার খানিকটা ইতস্তত বোধ করে। অন্যের পার্সোনাল ব্যাপারে নাক না গলানোর কি দরকার, সে দোনামনা মনে বলেই ফেলে। মিস্টার ভোরের বাবা, আপনি তখন ওই লোকটাকে থাপ্পড় মারলেন কেন? না মানে, এখানে ওনার তো দোষ দেখলাম না, আর ওনার কথাগুলো তো যুক্তি।
আর বলে না অরুণকে চুপ শান্ত হয়ে যেতে দেখে। তবে পাতা সহ সবাইকে অবাক করে দিয়ে অরুণ ফিক করে হেসে দেয়। আভারের চোখ রসগোল্লার রূপ করে পিছনে চেয়ে। ড্রাইভারের নজরও ভিউ মিররে অরুণের দিকে। অরুণ সরকারকে তারা এভাবে হাসতে দেখেনি। গাম্ভীর্যে ভরপুর অরুণ সরকারের মুখশ্রীতে শুধু মুস্কি হাসি দেখা যায় মাঝে মাঝে, তাও সেটা ভোরের উপস্থিতিতে। এভাবে হাসতে দেখে তারা বেশ আশ্চর্যজনিত হয়ে গেছে। ভোর ভ্রু কুচকে বাবার দিকে তাকিয়ে পাতা চোখ মুখ কুচকে নেয়। সে শুনেছে যারা আগাগোড়া গাম্ভীর্যে ভরপুর হাসে কম, তাদের হাসি সুন্দর হয়। কিন্তু এই লোকটার হাসি সুন্দর তো নয়ই, বরং একদম বিদঘুটে লাগছে। মুস্কি হাসলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, কিন্তু উচ্চ হাসি এমন কেন? মনে হচ্ছে অটোরিক্সা প্যাপও করছে। অরুণ হাসি থামিয়ে নেয় সবার চাহনি দেখে। গাল ছেড়ে পাতার দিকে যায়। পাতার কুচকানো মুখ ও প্রশ্নবিদ্ধ চাহনি দেখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে তোলে। দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, এমনি। পাতা ভেঙচি কাটলো মনে মনে। এমনি? আশ্চর্য, এমনি এমনি কেউ কাউকে মারে নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আপনি হাসলেন কেন? প্রশ্ন শুনি। অরুণ কাজ ঝাঁকিয়ে বলে, কি জানি, ওই শোয়া পাকা যখন সামনে এলো হাত নিষ্পিস করছিল, ভেতর থেকে আওয়াজ আসছিল, অরুণ, হি ডিজার্ভ আ স্ল্যাপ ফ্রম ইউ। দেন আই স্ল্যাপড। পাতা বিরক্তিকর শ্বাস ছাড়ে। সত্যি বললেই হয়, আপনি আপনার প্রাক্তন ওয়াইফের প্রেজেন্ট হাজবেন্ড দেখে জেলাসি ঠেলা না সামলাতে পেরে কষিয়ে দিয়েছেন। অরুণের ভ্রুযুগল কুচকে যায়, কৌতুকের ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে বলে, He's Pattabahar. Do you think he's handsome? Then trust me, your choice is so awful. পাতা চুটকি বাজিয়ে বলে, নাও আই অ্যাম 100% শিওর ইউ আর জেলাস। আর আমার চয়েস মোটেও বাজে না। হি লুকস গুড। অরুণের চোয়াল শক্ত হয়, গাম্ভীর্য ভরা ফর্সা মুখশ্রীতে নীল শিরা দৃশ্যমান। You crushed on him. পাতা হেসে উঠল, হাসতে হাসতে জবাব দিল, আরে না, হি লুকস গুড তার মানে এই না যে ক্রাশ খেয়ে বসে আছি। আমার ক্রাশকে দেখলে বলবেন হ্যাঁ পছন্দ হয়েছে। কে আপনার ক্রাশ? আপনাকে কেন বলবো? আপনি আমার বন্ধু লাগেন। পাতার তেরা জবাবে অরুণ দৃষ্টি সামনে রাখে আর পাশে চায় না। পাতা অরুণের দিকে একবার চেয়ে জানালার বাইরে তাকিয়ে রয়। ভোর এখনো গাল ফুলিয়ে বসে আছে। পাতা হঠাৎ গাড়ি থামাতে বললে অরুণ প্রশ্নবিদ্ধ নজরে যায়। পাতা বলে, এখানেই নামিয়ে দিন, বাকিটুকু আমি হেঁটে যাব। ড্রাইভার ব্রেক কষে থামায় গাড়ি। অরুণ সরকার গম্ভীর গলায় বলে, বাড়ির সামনেই গাড়ি নামিয়ে দেবে, চুপচাপ বসুন। পাতা ভোরকে কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দিল। ভোর তার আঁচল ধরে আবদার করে, মিস, আমাকে তোমার বাড়িতে রাখবে? আমি গুড বয় হয়ে থাকবো। কি সুন্দর আদরে আবদার, মনে হচ্ছে পছন্দের আইসক্রিম আবদার করেছে। আসো আমায় টেস্ট করো। পাতা দরজা খুলে বেরিয়ে আর চোখে অরুণের দিকে যায়, যার মুখটা দেখার মতো। সে হেসে ভোরের দিকে ঝুঁকে গালে মুখে বেশ কয়েকটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মতো সুইট বয়কে কে না রাখতে চাবে? আমার তো ইচ্ছে করছে ঘরে নিয়ে অনেক আদর করতে, কিন্তু কেউ একজন তো নিঃশ্বাস নিতেই ভুলে যাবে। রাগ গলা কাটা মুরগির মতো ছটফট করবে। তুমি এমনি ঘুরতে এসো কেমন শোনা, সামনেই তো ঈদ, বেড়াতে আসবে ওকে। ভোর কিছু বলে না, মুখ ফিরিয়ে সিটে মাথা এলিয়ে দিল। পাতা খানিক হেসে দরজা বন্ধ করে দিল। তার হাত নাড়িয়ে টাটা দিয়ে সামনে হাঁটতে থাকে। অরুণ পাতার প্রস্থান দেখে। কাঁধে বড় একটা কাপড়ের ব্যাগ, হ্যান্ড পেন্টেড। মাথায় ছোট্ট স্কার্ফ পেঁচিয়ে হিজাবের মতো পড়েছে। কোনো সমান হাতার বড় ব্লাউজে পিঠ কোমর ঢাকা, গাঢ় ব্লু স্কাই শাড়ি পরনে, স্লিপার পায়ে ছোট ছোট পায়ে হাঁটছে হালকা কোমর দড়িয়ে। অরুণ তীক্ষ্ণ নজরে চায়। আশেপাশে কিছু মধ্যবয়স্ক পুরুষ নজরে আসে। হঠাৎ গাড়ি থেকে বের হয়ে পাতাকে ডাক দেয়, মিস পাতাবাহার। পাতার পথযুগল থেমে যায়, পেছন ফিরে যায়। অরুণ এগিয়ে যায়। পাতা ভদ্রতার সাথে বলে, আমার নাম পাতা, পাতাবাহার না মিস্টার ভোরের বাবা। কিসের পাতা? আমের পাতা না জামের পাতা নাকি ব্যাঙের ছাতা? পাতা চোখ রাঙিয়ে আঙুল তুলে বলে, আপনি মাঝ রাস্তায় ডেকে আমার সাথে মজা করছেন? অরুণ হালকা হেসে বলে, ওকে মিস নিমের পাতা না পাতাবাহারে, ঠিক আছে, সাউন্ডস গুড। শুনুন, আমার নজর আবার খারাপ ভাববেন না, যে কারোরই নজরে আসতে পারে। পাতা রেগে যায়, আঁচল ঠিক করে। অরুণ বিরক্ত হয় মেয়েদের এই এক সমস্যা। ছেলে মানুষ দেখলেই ওড়না টানাটানি। আঁচল ঠিক করে কি বোঝাতে চাইলো। পাতা রেগে কটমট করে বলে, কি আবল তাবল বলছেন? অরুণ সিরিয়াস হয়ে বলে, আপনার ব্যাক সাইডে কিছু লেগে আছে, আপনি ছোট নন, আই থিঙ্ক বুঝতে পারবেন।
আমি দেখতাম না, বাট সামনে অনেক মানুষ আছে। পাতা শান্ত হয়ে যায়, ঘাড় ঘুরিয়ে পেছনে দেখার চেষ্টা করে। অরুণ আশেপাশে তাকিয়ে বলে, ডোন্ট সি লাইক দ্যাট, ইটস লুক উইয়ার্ড। সোজা হন। পাতা সোজা হয়, লজ্জা অস্বস্তিতে চোখ টলমল হয়ে আসে, মুখশ্রী লালিমায় ঘিরে যায়। এখন তার পিরিয়ড টাইম তো নয়, সেটাই এখনো সময় আছে। আর সে বুঝতেও পারেনি কেমন একটা বিদঘুটে পরিস্থিতি। সে আশেপাশে তাকায়, একটু দূরত্বেই শুক্লা মণ্ডল সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে, আর চোখে এদিকেই তাকিয়ে। অরুণ পাতার নাকে টোকা দিয়ে বলে, হয়েছে, আর প্যানিক হতে হবে না। বলে পরনের শার্টের বোতাম খুলতে শুরু করে। পাতা আশেপাশে তাকায়, শুক্লা সহ লোকগুলো এদিকেই আসে। অরুণ শার্টের নিচে আরেকটা টি শার্ট থাকায় সমস্যা হয় না। শার্ট খুলে বিনা স্পর্শে পাতার কোমরে বেঁধে দিল। মিস পাতাবাহার, আপনি ছোট নন, সাবধানে থাকবেন না। যান। পাতা কিছু বলে না, চটজলদি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু যেতে পারে না। পাতার পদযুগল থেমে যায় শুক্লার ডাকে। পাতার মন খানিকটা ভীত হয়। শুক্লার মনে কি চলছে সে অরুণকে উদ্দেশ্য করে ধীমে সুরে বলে, মিস্টার ভোরের বাবা, আপনি চলে যান প্লিজ, প্লিজ। অরুণ চায় না। পাতার চিন্তিত মুখশ্রী দেখে সামনের লোকদের পরখ করে নেয়। 5 জন মধ্যবয়স্ক লোক, দুজনের পরনে পাজামা পাঞ্জাবি, একজনের পরনে ফতুয়া লুঙ্গি, অপর দুজন খালি গায়ে লুঙ্গি পরে হন করে তাদের সামনে আসে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে তাদের পর্যবেক্ষণ করে। লোকগুলোর হাবভাব সুবিধাজনক নয়। শুক্লা সহ বাকি 4 জন লোক পাতার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে পর্যবেক্ষণ করে। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটির নাম হারুন মুন্সি। সে পানির পিক ফেলে মাথার টুপি ঠিক করে পাতার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। লাল টকটকে ঠোঁট আউড়িয়ে জিজ্ঞেস করে, কি চলতেছে এখানে, এই বেড়া গেড়া? পাতা ঘাবড়ে যায় খানিকটা, কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। ঢোক গেলে উত্তর দেয়, আমার এক ছাত্রের বাবা। ছাত্র ওই যে গাড়িতেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ড্রপ করে দিল। অরুণ মাথা নেড়ে সায় জানালো পাতার কথায়। তবে লোকগুলো তাদের কথা বিশ্বাস করলো বলে মনে হয় না। ওরা বেশ সময় নিয়ে ওদের পর্যবেক্ষণ করছিল। পাতার লাক্সারি গাড়ি থেকে বের হওয়া, তারপর গাড়ি থেকে একজন তাগড়া পুরুষ বেরিয়ে পাতার কাছে যাওয়া, তাদের আলাপ আলোচনা কানে না আসলেও তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ে ফেলেছিল যেন। তারা যখন পুরুষটিকে শার্ট খুলে পাতার কোমরে বেঁধে দিল, তখন শুক্লার কথায় আর বসে থাকে না, হন্তদন্ত পায়ে চলে আসে। এই লোকটাকে পাতার সাথে ঘনিষ্ঠ অবস্থায় এর আগেও দেখেছে। আর শুক্লাও বলেছে পাতাকে শহরে এই লোকের গাড়িতে উঠতে বসতে অনেকবার দেখা গেছে। তাদের নজরে এটা তো চলতি ফিরতি বেহায়াপানা, এটা চলতে দেয়া যাবে না। লোকগুলোর মধ্যে শরীফ নামক একটি লোক কোমরে বাঁধা গামছাটা ঘুরে কাঁধে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, সেটা তো দেখতেই পেলাম, নামায়া দিয়া রসের আলাপ জুড়িয়ে দিছিলা, শার্টও খুললো লোকটা, কোমরে বেঁধেও দিল। অরুণের শরীরের রক্ত কণিকা শিরায় শিরায় যেন জ্বলে উঠল। হাতের মুঠ শক্ত করে লোকটার বলার ভঙ্গি কতটা বিশ্রী। পাতা চোখ বুজে নিজেকে শান্ত করে। চোখ খুলে কিছু বলবে তার আগেই অরুণ শক্ত কণ্ঠে বলে, আপনারা যেমন ভাবছেন তেমনটা নয়। ওনার অরুণ থেমে যায়। পাতার শারীরিক সমস্যার কথা বলা ঠিক হবে না। এমনিতেই এই লোকগুলোর মন মানসিকতা জঘন্য বলে মনে হচ্ছে। শুক্লা মণ্ডল আর চুপ থাকে না। পাতার আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলে, চোরের মন পুলিশ পুলিশ, তাই না? এই যে মামুনি ছাত্রকে পড়াইয়া আইলা, নাকি ছাত্রের বাপকে? বাপ কি মনে হয় খুব ভালোভাবেই পড়িয়েছে মনে হয়, শার্ট খুলে সম্মাননা দিল। পাতা জ্বলন্ত চোখে চায় শুক্লার দিকে, যেন যেন নিজেরই ভস্য করে দেবে। জবান সামলে কথা বলবেন আঙ্কেল, নিজের মতো সবাইকে ভাবেন নাকি? একদম বাজে ইঙ্গিতে কথা বলবেন না। শুক্লার পাশ থেকে আরেকজন লোক পাতাকে উদ্দেশ্য করে বলল, বাহ বাহ, কথার ধার আছে দেখছি। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টিয়ে খাইতে জানে না এই মাইয়া। তুমি এত সাধু তো ভর দুপুরে জোয়ান মাইয়া হইয়া পরপুরুষের সাথে ঢলাঢলি করো কেন? এর আগেও অনেকবার দেখেছি তোমায় এই ব্যাটার লগে। আতিক তো ভালো মানুষ, তার বড় মায়াটাও বেশ ভালো, তোমারেও ভালোই ভাবতাম, কিন্তু এ তো দেখি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। পাতার সর্বশরীর রাগে কাঁপছে, চোখ ফেটে জল মনে হয় এই গড়িয়ে পড়বে, কিন্তু পড়ছে না। অনেক কষ্টে আটকে রেখেছে। চোখের পানি সামনের মানুষকে দুর্বলতার হাত ছাড়িয়ে দেয়। অরুণ আশ্চর্য বনে যায়, এই লোকগুলো তো কোমর বেঁধে নেমেছে। সে কিছু বলবে তার আগে শুক্লামণ্ডল ছি ছি করে বলে, আরে কি যে বলো না আজম,
ওর তো জন্মেরই ঠিক নাই। ওর বাপ আতিক নাকি তার ভাইরা রহিমাকে জানে। কয়েক বছর আগে রহিম রেখে গেল না, না জানি ওখানে কি কাণ্ড ঘটাইছে। শুক্লা পাতার সামনেই দাঁড়িয়ে। পাতা সময় ব্যয় করে না, পায়ের স্লিপার খুলে শুক্লার গালে ঠাস করে মারে। উপস্থিত সবাই হতবাক। অরুণ তো পুরাই শকড। এত ছোট্ট প্যাকেট বড় ধামাকা, কি সাহস এইটুকুন মেয়ের। পাতা চিবিয়ে চিবিয়ে শুক্লাকে বলে, তোর নিজেরই তো জন্মের ঠিক নেই, আবার অন্যের বাপের কথা বলিস বেজন্মা। শুক্লা যেন খ্যাপা পাগলা কুকুর বনে গেছে। পাতার দিকে তেড়ে এসে স্কাপের ওপর দিয়ে চুলের মুঠি চেপে ধরে। মাগি বেশ্যাগিরি করিস, আবার মুখে মুখে বড় কথা। নাগর ঘুরিস, রাস্তাঘাটে ডলাডলি করিস, আর আমরা বললেই দোষ। আজম শরীফ মুন্সি দেখছো মাগির তেজ। অরুণ শুক্লার হাত থেকে পাতাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে পরপর 3টা চড় লাগায় শুক্লাকে। চড়ের জোর এত ছিল যে শুক্লার কানে ঝিঝি ধরে। ঠোঁটের কোনা বেয়ে খাইয়ে পদার্থ বেরিয়ে আসে। পাতা অরুণের পেছনে দাঁড়িয়ে তার চোখ ছাড়িয়ে কপল বেয়ে বাড়িধারা বহমান। অরুণ শক্ত চোয়ালে দাঁড়িয়ে, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা, সবাইকে রাগ করে দেওয়ার প্রচেষ্টায়। মুখ সামলে কথা বলবেন। ফেলা থুতু আর বের হয়ে আসা জবান কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আর কার সামনে কথা বলছেন একটু জেনে নেবেন। হারুন মুন্সি সবার মধ্যে মুরব্বী গোছের, সে অরুণকে ধাক্কিয়ে সরিয়ে দিল। শরীফ সবার মধ্যে জোয়ান তাগড়া যুবক, সে এগিয়ে এসে অরুণের টি শার্টের কলার টেনে ধরে। কে রে তুই? মেয়ে নিয়ে লটর পটর করিস, আবার বড় বড় কথা। শালা 12। আর বলতে পারে না, ব্যথাতুর ধ্বনিতে আর্তনাদ করে ওঠে। অরুণ তার হাত কৌশলে পেছনে নিয়ে মুচড়ে ধরে। বলেছিলাম না জবান সামলে। এমন মার মারবো নিজের মায়ের নাম ভুলে যাবে। আমি অরুণ সরকার কি জিনিস তোদের ধারণার বাইরে। বলি লাথি মেরে ফেলে দেয় পিচ ঢালার রাস্তায়। পাতা অরুণের টি শার্টের কোনা চেপে। বাকি লোকগুলো অরুণ সরকার নাম শুনে খানিকটা ঘাবড়ে যায়। তারা এগোনোর সাহস পায় না। একটু দূরে গাড়িতে বসে ড্রাইভার ও আওয়ারি ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ পাতাকে জুতো দিয়ে কাউকে মারতে দেখে তাদের চোখ কপালে। গাড়ি থেকে বের হয়ে অরুণকে মারামারি করতে দেখে পা চালায় দ্রুত। ছোট ভোর অচেনা কাউকে বাবার কলার ধরতে দেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। দৌড়ে গিয়ে অরুণের পা জড়িয়ে আব্বু বলে কেঁদে ওঠে। আবারই ড্রাইভার ও ঘটনাস্থলে পৌঁছে অরুণ লোকগুলোর দিকে কড়া চাহনি নিক্ষেপ করে ছেলের মাথায় হাত বুলিয়ে আবারিকে বলে, ওকে নিয়ে যাও, আমি আসছি। আবারই ভোরকে কোলে নিল জোর করে। সে বাবাকে ছাড়া যাবে না, কাঁদতে থাকে। আবারই ও ড্রাইভার তাকে নিয়ে একটু দূরে যায়। এলাকার ভেতরের রাস্তা, আশেপাশে কিছু বসত বাড়ি, সবুজ ধান ক্ষেত আশেপাশে। কেউ কেউ গন্ডগোল দেখে এগিয়ে আসে, জানতে চায় কি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হারুন মুন্সি তাদের কিছু বলে না। অরুণকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবার নাম অনেক সরকার, তুমি সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের মালিক? অরুণ মাথা নাড়ে। হারুন মুন্সি পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, কিন্তু শুক্লা যেন তা চাইছে না। সে থুতু ফেলে জমিনে। থুতুর সাথে তাজা রক্ত দৃশ্যমান। এত সহজে ছাড় দেবে না সে। অরুণের পেছনে চুপটি মেরে দাঁড়িয়ে থাকা পাতার দিকে ঘাড় বাঁকিয়ে বলল, বাহ, বেশ কি গো, ভালোই মালদার মাল ধরছস। একবারে সোনার হরিণ। শরীর খুশি করার সাথে সাথে মাল পানিও ভালোই পাস, তাই না? অরুণ তেড়ে এসে হাত মুঠ করে নাক বরাবর ঘুষি মারে। দণ্ডমান শুক্লা রাস্তায় পড়ে যায়। অরুণ তার পেটে এক লাথি লাগায়। ড্রাইভার ও হারুন মুন্সি এসে অরুণকে ধরে সরে নিয়ে যায়। পাতা 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। শুক্লার নাক ফেটে গল গড়িয়ে তাজা রক্ত মনে হয় ঢেলে দিচ্ছে। পেটে লাথি দেওয়ার দরুন গুঙিয়ে জ্ঞান হারায় শুক্লা মণ্ডল। হারুন মুন্সি অরুণকে সরিয়ে এনে কড়া গলায় বলে, দেখো, তুমি হবে তোমার এলাকার স্বনামধন্য শক্তিশালী ব্যক্তি। এখানে তোমার দাপট চলবো না। শুক্লার কিছু হয়ে গেলে ঝামেলায় পড়বা বইলা দিলাম। যাও এখান থেকে। আশেপাশের কয়েকজন সাথে সাথে গর্জে ওঠে। তাদের এলাকায় এসে তাদের এলাকার লোককে মেরে আত্মরা করবে, আর তারা এমনি এমনি যেতে দেবে? মুন্সি, এটা কি কও? যাইবো মানে? বেডারে ধইরা বান্ধো, এমনি এমনি যেতে দেব নাকি? অরুণ ঝটকায় মুন্সি ও ড্রাইভারের হাত থেকে ছাড়িয়ে নেয়। যাব মানে? আমিও এর শেষ দেখতে চাই। আপনাদের কত ক্ষমতা দেখান। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপনারা। হারুন রেগে আঙুল তুলে বলে, বেশি সাহস ভালো না মিয়া। এটা শহর না যে মায়া মানুষের সাথে ওরকম রং নিয়ে ঘুরে বেড়াইবা। এখন যাইতে বলছি যাও, ঝামেলা বাড়াইও না।
অরুণ ঘেমে একাকার, টি শার্ট গায়ে লেপটে, ফর্সা মুখ রাগে ও গরমে লাল হয়ে আছে, মুখশ্রী জুড়ে সে জলের মেলা। সে কিছু বলবে তার আগে ড্রাইভার অরুণের কাছে গিয়ে মিনমিন করে বলে। অরুণ দূরে দাঁড়িয়ে থাকা আবারের কোলে ক্রন্দনরত কলিজার মুখখানি দেখে শান্ত হয় খানিকটা। তারপর পাশ ফিরে পাতার কান্না করা মায়াময় মুখখানি দেখে রাগ যেন ফিরে আসে, তবে নিজেকে শান্ত রাখিয়ে। আপনাদের মন মানসিকতা যে কতটা জঘন্য তার পরিচয় পেলাম। শি ইজ মাই সান স্কুল টিচার। ছেলেটা তাকে বেশ পছন্দ করে। ওনার বাড়িতেও এসেছিল একবার। ওনার বাবাও আমার পরিচিত। রাস্তায় টিচারকে দেখে গাড়িতে ওঠার বায়না করে। উনি মানা করলেও শোনে না, জোর করেই বসা এক প্রকার। এখানে নামিয়ে দিই, গাড়ি থেকে নামার সময় শাড়িটা ছিঁড়ে যায় বাজেভাবে। আশেপাশে লোকজন ছিল তাই শাড়িটা বেঁধে দিলাম, আর আপনারা তিল থেকে তাল বানালেন। বলে থামে। পিনপিন নীরবতা। ঘটনাস্থলে পরে আসা লোকজন এখন বুঝতে পারে হারুন মুন্সিও খানিকটা দমে যায়। তারা সবাই শুক্লার উস্কানিমূলক কথাবার্তা শুনে যাচাই বাছাই না করে চলে এসেছে, কিন্তু এখন মাঝপথে থেমে গেলে হবে না। সেও অরুণের মতো গলা চড়িয়ে বলে, আমাদের চুল এমনি এমনি পাকেনি, কিছুটা হলেও বুঝতে পারি। এই মাইয়া বাড়ি যাও। পাতাকে শাসনের সুরে বলে। পাতা অরুণের দিকে চায়, অরুণ হারুনের দিকে তাকিয়ে বলে, মিস পাতা আপনি যান, আর কেউ কোনো টু কথা বলে আমাকে জানাবেন সাথে সাথে। এদের এক একটাকে দেখে নেব। খুব এসেছে এক এক মাতব্বর না? জান আপনি, আমি এখানেই দাঁড়িয়ে আছি যতক্ষণ না বাড়িতে ঢুকছেন। বলে ঘটনাস্থলে উপস্থিত এক মহিলাকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওনার সাথে যান। আর মিস পাতা, আপনার বাবার সাথে আমি কথা বলে নেব, আর এখানকার মেয়রের সাথেও। পাতা চোখ মুখ মুছে পা চালায়। তার হাত পা ভয় অস্বস্তিতে কাঁপছে। জীবনের প্রথম এরকম সিচুয়েশনে পড়েছে সে। ভোরের বাবা না থাকলে শুক্লা আরো কি কি বলতো, আর কিছু করতে যদি। সকালে হুমকিও দিয়েছিল, তখন তার উপর হামলা করায় সে বেশ ভয় পেয়েছে। জীবনে এতটা ভয় সে কখনো পায়নি। বাড়ি গিয়ে আগে সে লুপ ভাইকে সব বলবে, সব। তার চোখ বেয়ে আবার অনর্গল জল গড়িয়ে পড়ে। পাতা চলে গেলে অরুণ বাকি সবার দিকে তাকায়, চোখ দিয়ে যেন শাসায় সকলকে। হারুন মুন্সি গর্জে উঠিয়ে, দেখা যাবে তুমি তোমার কোন ভাবকে ডেকে আনো, ভয় পাই না। অরুণ তার চেয়ে তীব্র গলায় যেন বাঘের মতো গর্জে ওঠে, খবরদার বাবা তুলে কথা বলবেন না, পরবর্তীতে কথা বলার জন্য জুবান পাবেন না। উপস্থিত সকলে যেন কেঁপে ওঠে তার গর্জনে। ভোর আব্বু বলে জোরে চিল্লিয়ে কাঁদতে থাকে। অরুণ ছেলের গলা ফাটিয়ে কান্না দেখে আর দাঁড়ায় না। সবাইকে এক নজরে পর্যবেক্ষণ করে নিয়ে ছেলের কাছে চলে যায়। আভারের কোল থেকে ভোরকে নিয়ে চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। অশান্ত কান্নারত বাচ্চারা যেমন মায়ের কোলে গেলে শান্ত হয়ে যায়, তেমনি ভোরও বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে ফোপাতে থাকে, যেন যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ। অরুণ হারুন মুন্সির দিকে তীক্ষ্ণ নজর দিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে ওঠে। আবারই ড্রাইভারের সাথে সাথে বসে গাড়ি স্টার্ট দেয় চটজলদি। ওদিকে আজম, শরীফ সহ সকলে অটোটিকে শুক্লাকে নিয়ে একটু দূরে সদরের উদ্দেশ্যে রওনা হয়। হারুন মুন্সি আতাপাকা দাড়িতে হাত বুলিয়ে বিক্ষিপ্ত চোখে অরুণ সরকারের গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে রয়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক গুসুর ফুসুর আলাপ আলোচনা শুরু করে দেয়। উপস্থিত কিছু মহিলা ঘটনাস্থলে রংচং মশলা মাখিয়ে রটিয়ে দিল পুরো এলাকা। এখন ঘটনা তো হাওয়ার চেয়েও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। আধা ঘন্টার ব্যবধানে পুরো এলাকাবাসী মুখে মুখে রটে যায় পাতা ও আরেকটা লোক অবৈধ কাজে লিপ্ত হয়ে ধরা পড়ে। অনেক মারামারি হয়। শুক্লা মণ্ডলের মরমর অবস্থা। মধ্যাহ্ন পেরোলো বলে শুনশান নীরবতা। ব্যস্ততম মানুষ হয়তো মধ্যাহ্নের নেয়া হাওয়া শেষে ভাত ঘুমের তোড়জোড় করছে এই নীরবতায়। পাখির দলও হয়তোবা মানব জাতির সাথে যোগ দিয়েছে। কোনো আওয়াজ নেই, মাঝে মাঝে শুধু গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসে। বিশাল বিশাল গাছগাছালি থেকে শুরু করে ছোট ছোট ঘাস ফুলের দলও যেন স্থির হয়ে আছে, যেন সময় থমকে গেছে। কোথাও একটু বাতাসের ছিটে ফোটাও নেই। সব স্ট্যাচু হয়ে আছে। সরকার বাড়ির গেটের দারোয়ানও স্থির হয়তোবা। না, সে স্থির নয়। হাঁ করে মুখ গহ্বর থেকে নিঃশ্বাস বেরোচ্ছে, সাথে অল্প বেরিয়ে আসা উদরের ওঠানামা। তবে দূর থেকে মনে হয় সেও স্থির। এমন সময় যান্ত্রিক গাড়ির তীব্র প্রতিবাদে চিল্লাচিল্লিতে দারোয়ানের ঘুম থেকে ধরফড় করে ওঠে। পাশে রাখা লাঠি হাতে নিয়ে গেট খুলে দিতে সময় ব্যয় করে না। খুলে দেওয়ার সাথে সাথে একটা গাড়ি ভেতরে ঢোকে। গেটের ভেতরে দোতলা বাড়ির মেন ডোরের সামনে গিয়ে থেমে যায়। দরজা খুলে বের হয় অরুণ সরকার, কোলে ঘুমন্ত ছেলে ভোর সরকার। অরুণ আবারই ও ড্রাইভারকে সাবধান করে তখনকার ঘটনার টু কথা যেন কারো কানে না যায়।
তারা দুজন মাথা নাড়ে। তাদের ঘাড়ে কয়টা মাথা অরুণ সরকারের কথা অমান্য করার। অরুণ ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেন দরজা সারাদিন খোলাই থাকে, বাইরে গেট সাথে দারোয়ান থাকায় অযথা কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। ভেতরে প্রবেশ করার সাথে সাথে ছোট্ট একটা প্রাণী এসে অরুণের আগে পিছে ঘুরঘুর করে মিউ মিউ করে ডাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত সে মালিকহীন শুকিয়ে গেছে কিনা, তাই একটু আদর খেয়ে চাঙ্গা হবে। অরুণের মেজাজ বিগড়েই আছে, মাথা এখনো ঠান্ডা হয়নি। বিড়াল শাবক আদর করা এখন তার অধ্যত নেই। আর ছোট মালিক তো ঘুমে বিভোর। ড্রয়িং রুম ফাঁকা থাকায় বিনা প্রশ্নে অরুণ নিচের রুমে যায়। ছেলেকে শুইয়ে দিয়ে নিজের পায়ে শু মোজো খুলে টি শার্টও খুলে ছুঁড়ে মারে। পাতাবাহার নামক বিড়াল শাবকটি মোজোজোড়া নাকের সহায়তায় টবের পাশে রেখে টি শার্ট নিয়ে টানাটানি করে। অরুণের সেসবে মনোযোগ নেই। সে ছেলের পরনের স্কুল ড্রেস, মোজা ও শু খুলে বিছানার পাশে রাখে। ছেলের পরনের প্যান্ট খুলে এসির পাওয়ার কমিয়ে দিয়ে কমফর্ট গায়ে দিল। কারো কাজ ঘচিত আলমারি খুলে কাপড় চোপড় বের করে তোয়ালে দিয়ে ওয়াশরুমে ঢোকে। একটা ঠান্ডা শাওয়ার দরকার মেজাজ ফিরিয়ে আনতে। পাতাবাহার ওয়াশরুমের দরজার দিকে কুটুর মুটুর চেয়ে লাফ দিয়ে ছোট্ট মালিকের শিওরে গা এড়িয়ে দেয়। সময় নিয়ে গোসল সেরে কোমরে তোয়ালে পেঁচিয়ে অন্য তোয়ালে গলায় ঝুলিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। বিছানায় ঢিল দিয়ে রেখে যাওয়া শার্ট প্যান্ট পরে নেয়। ঘুমন্ত ছেলের মুখের সামনে ভেজা চুল ঝাপটালে একটু বড় হওয়া চুলের আগা বেয়ে পানির ফোঁটা পড়ে ভোরের মুখে। ভোর পিট পিট করে চোখ খুলে মুখ কুঁচকে আব্বু বলতে গিয়ে থেমে যায়। চোখের সম্মুখে ভাসে বাবার দেয়া শক্ত হাতের থাপ্পড়। সে পুনরায় চোখ মুখ বুজে নেয়। অরুণের গোমরা মুখে হাসির ঝিলিক দেখা যায়। কমফর্ট সরিয়ে ছেলেকে পাজা কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ছোট্ট টুলে দাঁড় করিয়ে ট্যাপ ছেড়ে আজলায় পানি ভরে ছেলের মুখ ধুয়ে দেয়। মুখ গহ্বরে কুলকুচি করার জন্য পানি দিয়ে ভোর মুখ পানি দিয়ে চোখ বন্ধ করে মুখের পানি অরুণের মুখে ছুড়ে দিল। অরুণ কড়া চোখে ছেলের দিকে যায়, কিন্তু কি লাভ, সে তো চোখ বুঝে মিটিমিটি হাসে। অরুণ ছেলের মাথায় পানি ঢালে পর্দারা। ভোর চিল্লিয়ে ওঠে। এবার অরুণ হাসে। বিনা কথাবার্তায় বাবা ছেলের অভিমানে ভরপুর খুনসুটিতে মেতে ওঠে। একজন সৎ সচ্ছল মানুষের মনে মান সম্মানের ভয় তীব্রভাবে গেঁথে থাকে। সে সব সময় তটস্থ থাকে, নিজের কদম আগায়, যেন তার দ্বারা কোনো ভুল বা এমন কাজ না হয় যার দ্বারা তার মান সম্মানে আঙুল ওঠে। আর মধ্যবিত্তরা মান সম্মানের ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলে। তারা একবেলা কম খাবে, পড়বে, সব কিছুতেই আপোষ মেনে চলবে, কিন্তু মান সম্মানের ব্যাপারে আপোষহীনতার প্রশ্নই আসে না। পাতা নিজের রুমে গুটিসুটি মেরে জানালার ধারে বসে আছে। চোখ, নাক, কপল রক্তিম। তখন বাড়ি ফিরে গোসল সেরে নেয়। তারপর তার জায়গা এখানে। লতা খেতে ডাকলেও যায়নি মাথা ব্যথার বাহানায়। শুধু লোকমানের কথা জিজ্ঞেস করে সে কোথায়, কিন্তু লোকমান বাড়েনি। একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, কখন আসবে জানা নেই। আতিকুর ইসলাম তো কর্মস্থলে। বাড়ির কেউ এখনো জানে না ও ব্যাপারে। পাতা বাবা মায়ের ব্যাপারে অনেক চিন্তিত। তারা জানলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে নিশ্চিত। এমনিতেই সে এ বাড়িতে দায়িত্ব হয়ে অবস্থানরত। আর আরেক বাড়ি, সেটা তো তার ছিলই না, সেখান থেকে আগেই নির্বাসিত হয়েছে। কি করবে পাতা? শুক্লা সহ গ্রামের ওই মুরব্বীরা নিশ্চয়ই এই ঘটনার পর চুপ করে থাকবে না। আর তার চরিত্রে যে জোর করে দাগ লাগানো হলো, হাজারবার সত্য প্রমাণিত হলেও মানুষ সামনে স্বীকার করলেও আড়ালে আবড়ালে বলে বেড়াবে যে ওই পাতা মেয়েটা এক নম্বরের চরিত্রহীন। পাতার ভাবনার মাঝে কেউ ধাক্কা দিয়ে দরজা খোলে। পাতা ভয়ে কেঁপে ওঠে। দরজায় দণ্ডায়মান লোকমানকে দেখে ডুকরে লুবু ভাই বলে কেঁদে ওঠে। লোকমান দৌড়ে এসে বোনকে এক হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সে এলাকায় পা রাখতেই একে একে সব জানতে পারে। তবে পাতুর উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। তার পিঠাপিঠি ছোট বোন সম্পর্কে সে অবগত। ভাই আসছে না, কিচ্ছু হবে না। এখন বল কি হয়েছে? পাতা ঘরে উপস্থিত মা, বড় বোন ও বোন জামাইকে এক নজরে দেখে নেয়। কি লুকাবে এখন? ভাই, সে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে লোকমানকে। লোকমান শান্ত ছেলে। সে ধীরে সুস্থে সব শুনে বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, তখনই লাবণী আক্তার পাতাকে ভাইয়ের বাহু থেকে টেনে গালে সপাট করে চড় মেরে দেয়। লতা এগিয়ে এসে মাকে আটকায়। রাতুল ভুইয়া বিচক্ষণ মানুষ, আর অরুণ সরকার সম্পর্কে কিছুটা হলেও অবগত। লোকমান মায়ের কাছে অবাক হয়ে বলে, মা, পাদুকে মারলে কেন? ওর কি দোষ? ওই শুক্লা জানোয়ারটাকে একবার হাতের কাছে পায়, জবাই করবো। লাবণী আক্তার পাতার দিকে তেড়ে এসে বলে, লুবো আগে জানাতে পারেনি, এত সব কাণ্ড জানালে এসব হতো।
আর শুক্লাকে কে না চেনে? লুচ্ছা এক নম্বরের। আমাদের জানালে ওর হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিতাম। কত বড় সাহস! আমার মেয়ের সাথে অসভ্যতা আমি। এই তুই আগে আমার জানাতি, আমি কি অতটাই খারাপ মা যে মেয়ের দুঃসময়ের পাশে থাকবো না? শেষের কথাগুলো পাতাকে জড়িয়ে ক্রন্দনরত গলায় বলে। পাতা মায়ের বুকে মাথা রেখে যেন শত বিপদের মাঝেও এক বুক শান্তি খুঁজে পায়। লতা লোবের ঠোঁটে শুকনো হাসি ফুটে ওঠে। রাতুল দরজায় তাকাতেই মুখ বিবর্ণ হয়ে যায়। সকলেই দরজায় তাকায়। আতিকুর রহমান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। পাতার মুখটা যেন রক্ত শূন্য হয়ে যায়। আব্বু কি বলবে? তাকে বকবে নাকি মারবে, না বাড়ি থেকে বের করে দেবে? তবে তেমন কিছুই হলো না। আতিকুর রহমান ধীর পায়ে ঘরে ঢুকে পাতার সামনে দাঁড়িয়ে তার মাথায় এক হাত রাখে। পাতা ঝরঝর করে কেঁদে দেয়। আতিকুর ইসলাম কোমল সুরে বলে, কেঁদো না, যা হওয়ার হয়ে গেছে। আমরা আছি তো। আমাদের মেয়েকে আমরা ঢের চিনি। সে কেমন, তার চরিত্র কেমন, আমাদের থেকে ভালো কে জানে। আম্মু কেঁদো না। পুরো রুম জুড়ে হইচই বিদ্যমান, যেন কোনো বাচ্চাদের স্কুল। রুমের অবস্থাও জাদা। এখানে বালিশ তো ওখানে চাদর পড়ে, চিপসের প্যাকেট, চকলেটের খোসা ইত্যাদি ইত্যাদিতে রুমের অবস্থা খুবই করুণ। ভোর আর আনিকা ফোনে চিকু আর বান্টি দেখছে। বলা চলে দেখছে কম, ঝগড়া করছে বেশি। চিকু বান্টির মধ্যে একদণ্ড ভাব হয় না। একজন ইস্ট তো অপরজন ওয়েস্ট। তো ভোর পান্টির পক্ষে আর আনিকা চিকুর পক্ষে। এখন এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি। অরুণ কয়েকবার ধমকও দিয়েছে, কাজে দেয়নি। তারা দুজন যেন তেমনই। ভোর বুকে দু হাত ভাঁজ করে আনিকার উদ্দেশ্যে বলে, চিকু তো বোকা, ওর মাথায় কোনো আইডিয়াই আসে না। বান্টি কত ইন্টেলিজেন্ট, সব সময় বুদ্ধি দিয়ে বাজিমাত করে। আনিকাও কম যায় না, ভোরকে ভেঙে বলে, এই সেটা আমার ইন্টেলিজেন্ট। ওই বান্টির তো দাঁত ভাঙা আর একদম বিচ্ছু, ঠিক তোর মতো। আলিবুড়ি চরচুরি। ভোর পাল্টি বাজাস না ঘন্টি। এখন রাত 7টা, 7:30। অরুণ রুমের সিঙ্গেল সোফায় বসে অফিসের কিছু কাজ করছিল। ভোর আনিকার এক্সাম শেষ হওয়ার দরুন বেকার বসে। আনিকা এসে আবদার করে ফোনে কার্টুন দেখবে, তাই বড় চাচেও ফোন দাও। অরুণ হাসি মুখে দিয়ে দেয়। ভোর মুখ ফুরিয়ে রাখে। সে চাইলে তো এত সহজে দেয় না, আবার দিলেও কত শত শর্ত জুড়ে দেবে। আর আনিবুড়ি বলা মাত্রই দিল। তারপর দুজনের কার্টুন শো আর ঝগড়া। অরুণ বিরক্ত হয়ে ল্যাপটপের শাটার অফ করে এসে বিছানায় রাখা ফোনটা নিয়ে পকেটে পড়ে আনিকাকে কোলে নিয়ে চুমু দিয়ে বলে, মামুনি অনেক হয়েছে, এবার ড্রয়িং রুমে চলো। আবরি ভাই ডেকে গেল, খাবার খেতে চলো। আনিকা হেসে অরুণের গালে চুমু দিয়ে মাথা নাড়ে। অরুণ পা বাড়ায়। ভোর বিছানায় বসে গাল ফুলিয়ে। উফ, তার কথা মানেই নেই। ওই আনিবুড়ি সব, মামুনি তার, আর সে তো নামমাত্র কলিজা। অরুণ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পেছনে ঘুরে ভোরের দিকে চায়। গাল ফুলিয়ে বসে আছে। সে জানে এই জেদি ছেলে, সে কথা না বললে, মানা না ভাঙলে এমন ফুলেই থাকবে। তবে সে এবার আর অভিমান ভাঙাবে না। সেও অভিমান করেছে। সে এগিয়ে এসে আনিকাকে এক হাতে নিয়ে অপর হাত দিয়ে ভোরকে কাঁধে নিয়ে পা বাড়ায়। এই জিদের খুঁটিকে না নিয়ে গেলে সে যাবেই না। ড্রয়িং রুমে এসে দেখি সবাই কারুকাজে খচিত কাঠের ডাইনিং টেবিলের রাজকীয় চেয়ারে বসেছে। মিনু খাবার পরিবেশন করছে, আভারি তাকে সাহায্য করছে। আদুরি অরুণের কোলে আনিকা ও ভোরকে দেখে হেসে বলে, আরে রাজকন্যা ও রাজকুমার জি, এসো এসো, তোমাদেরই অপেক্ষায়। হেসে অরুণের কোল থেকে নেমে আদুরির কোল দখল করে। আদুরি ফুপ্পি খুব আদুরে কিনা। ভোর মুখ ফুলিয়ে এখনো। আদুরি আনিকাকে আদর করে ভোরকে বলে, রাজকুমার আজ বাবার ক্যারেক্টারে আছে। গোমরা মুখ, কি হয়েছে জনাব বলুন। অরুণ এগিয়ে এসে আদুরির পাশের চেয়ার টেনে তার মাথায় টোকা দিল। আদুরি আউস বলে হেসে ওঠে। ভোর আসমা বেগমের দিকে তাকে আবদারের সুরে বলে, দাদি আজ আমায় খাইয়ে দিবে প্লিজ। আসমা বেগম অরুণের দিকে চায়। অরুণ ছেলেকে নামিয়ে দিল। আসমা বেগম ইশারায় সম্মতি দিলে ভোর দেরি করে না তার কোল দখল করতে আর আনিকাকে ভেঙচি কাটতে। রুবি হেসে বলে, ভোরের মন খারাপ কেন আজ? গাল ফুলিয়ে রেখেছে কখন থেকে? আরিয়ান ভ্রুযুগলের মাঝে ঢেউ খেলিয়ে বলে, ভোর নির্ভয়ে বলো যে তোমার হাসি গায়েব করেছে, অমিতাকেও গায়েব করে দেব। এক্সাম শেষে মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। আবারি ভাইকে না জানিয়ে আমি আর আবারি ভাই তাকে খুঁজে খুঁজে হয়রান, জান বেরিয়ে যাবার উপক্রম। পরে জানতে পারি, তাই একটা চল লাগিয়ে দিয়েছিলাম রাগের বসে। উনি মাকে পেয়ে বাবাকে ভুলে গেল, মায়ের সাথেই থাকবে, কিন্তু ওনার মায়াবতী মা সাথে নিল না, তাই এই দুয়ারে।
সবাই অবাক হয় অরুণ আর ভোরের দিকে চেয়ে। ভোরের চোখ ভরে ওঠে আস্তে ধীরে। আরিয়ান বলে, বাংলাদেশ এসছো? স্বামী ছেলে নিয়ে। আসমা বেগম গম্ভীর মুখে বলে, সে বাংলাদেশ থাকুক আর পাশের এলাকাতেই, আমাদের কি? শুধু ভোরের থেকে দূরে থাকে যেন। আর অরুণ, তোমার হাত আবারও বেশি লম্বা হয়ে গিয়েছে, কথায় কথায় ছেলের গায়ে হাত তুলছো। অরুণ মাথা নিচু করে বলে, রাগের বশে হয়ে গেছে, আর হবে না ছোট মা। পরপর সকলের নীরবতার মাঝে অরুণের ফোন বেজে ওঠে। অরুণ পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে পাতাবাহার নাম জলজল করছে। সে রিসিভ করতে সময় ব্যয় করে না। কানে ধরতেই ওপাশের ব্যক্তির কথা কানে আসতেই ছোট্ট করে বলে, আমি আসি, চিন্তা করবেন না। জ্যোৎস্না স্নাত রাত, ঘন ঘটা অন্ধকার নেই, তবে জ্যোৎস্না রাতে যেরকম আলো বিরাজমান থাকে তেমন নয়। মেঘাচ্ছন্ন আকাশ চাঁদের মান আলো পুরোপুরি প্রকাশ করতে দিচ্ছে না, তবে মেঘাচ্ছন্ন আকাশে ম্লান চাঁদ দেখতে মন্দ লাগছে না, বরং মেঘমল্লার যেন সৌন্দর্য আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ পশ্চিম আকাশে অবস্থানরত চাঁদের আশেপাশে কালো মেঘও যেন চাঁদের আলো ধারণ করে উজ্জীবিত হয়ে উঠেছে। সব মিলিয়ে যেন এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্য একটুর প্রতিচ্ছবি। ধরণী জুড়ে মেঘে ঢাকা চাঁদের ক্ষীণ আলোর বিচ্ছুরণ, সাথে তনুমন জোড়ানো মৃদু হাওয়া। গাছের পাতাগুলো দুলছে এলোমেলো। মজুমদার বাড়ির পরিবেশটা এই শীতল পরিবেশেও বেশ গরম। শমশের মজুমদার অত্র এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি। পৌর গোছে লোকটা এলাকার বড় মুরব্বী। সবাই তার কথার উপর কথা বলার সাহস করে না, এমনকি বর্তমানে রক্ত গরম জোয়ান ছেলেপুলেও না। তার বাড়ির সামনের আঙিনায় এলাকার সালিশবোধ আর মিটিং সব হয়ে থাকে। পাতার ব্যাপারটা নিয়েও হারুন, মুন্সি, আজম, শুক্লা, শরীফ সহ সকলে সালিশ ডেকেছে। আর তাছাড়াও ঘটনাটা এলাকার সবার মুখে মুখে। শমশের মজুমদারের কানে পৌঁছতেও সময় নেয়নি। আঙিনা জুড়ে গোল বৈঠক, প্লাস্টিকের চেয়ার গোল করে পুরো আঙিনায় রাখা। সেখানে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে। সম্মানিত মুরব্বীদের চেয়ারগুলোর সামনে একটা টেবিল, যার উপর পানির বোতল সহ কোল্ড ড্রিঙ্কস। আর সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে পেছনে। মহিলাদের দল একটু দূরে খেজুর গাছের তলায় শান বাঁধানো জায়গায় বসে গুসুর ফুসুর করতে ব্যস্ত। লতা, পাতা ও লাবণী আক্তার তাদের পাশেই দাঁড়িয়ে রুম্পাকে কোলে নিয়ে। পাতা কালো ওড়নার মুড়ে শান্ত হয়ে সব অবলোকন করছে। সে ভেঙে পড়েনি মোটেও। কেন ভেঙে পড়বে? সে তো কোনো অন্যায় করেনি, না তার মনে কোনো দোষ আছে। তাহলে কেন ভেঙে পড়বে? ভয় পাবে। ভেঙে না পড়ে মনে সাহস রাখলেও তার ভয় করছে ভরা মজলিসে হেনস্থা হওয়ার। সে জানে এখানে কেউ তার কথা শুনবে না, তাকে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং তার উপর আরও আরোপ লেগে কলঙ্কিত করতে পিছপা হবে না নিশ্চয়ই। আর শুক্লা তো ভরা সবাই উপস্থিত, নাকে ব্যান্ডেজ সহ কুত্তার বাচ্চা তো চুপ থাকার মানুষ না। তবে পাতার ভেঙে না পড়ার এবং এক বুক সাহসের সাথে ভরা সবাই উপস্থিত থাকার সাথে বাবা, মা, ভাই সহ সকলের পাশে থাকা ওতপ্রোতভাবে জড়িত। আজ এত বাজে স্মৃতির সাথে বাবার কিছুটা ভরসা ও ভালোবাসা আজীবন স্মরণে থাকবে। সে চোখের কোণে জমা জল মুছে সবাই মনোযোগ দেয়। আতিকুর ইসলাম ও রাতুল ভুইয়া বসে আছে সকলের সাথে। রাতুলের কোলে ছেলে লাবিব। ছোট্ট বাচ্চাদের এইসব দরবারে আনা অনুচিত, তবে রেখে আসারও ওয়ে নেই ফাঁকা বাড়িতে। লুপমান বাবার পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তার সম্মুখের চেয়ারে শুক্লা বসে। কারণ মুন্সি শমশের মজুমদারের পাশে বসে। সে মজুমদারের কানে কানে কিছু বললে তিনি মুখ খোলেন। আতিকুর ইসলামের উদ্দেশ্যে বলেন, দেখো আতিক, তোমারে আমরা চিনি একজন সৎ ভদ্রলোক হিসেবে। কখনো কারো সাথে না ঝগড়া বিবাদ, না কোনো হিংসা বিদ্বেষ দেখেছি। তোমার ঘরণী, তোমার বড় মেয়েও বেশ নম্র ভদ্র। তোমার ছোট মেয়ের নামেও কিছু শুনিনি, তবে বেশ কিছুদিন হলো তার কিছু কিছু কথা কানে আসছিল। আর আজ এত কিছু ঘটে গেল, তুমি কি বলবে এ বিষয়ে? আতিকুর ইসলাম গম্ভীর শান্ত লোক। সে ঠান্ডা মাথায় বলে, চাচা, আমি সহজ সরল মানুষ, কাজে কথায় সর্বদা সৎ থাকার চেষ্টা করি। আমার ছেলে মেয়েদেরও সেই শিক্ষাই গড়ে তুলেছি। ওরা কোনো অন্যায় কাজ করতে পারে না। পাতা আমার কাছে ছোট থেকে না থাকলেও বাবা হয়ে তাকে চিনতে ভুল করিনি। সে আমার রক্তই বহন করে। এত বাজে কাজ কখনোই করবে না। করবে দূরের কথা, চিন্তাও করতে পারবে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে।
পাশে দাঁড়িয়ে থাকা লোকমান জোর গলায় বলে, ভুল না, এটা ষড়যন্ত্র শুক্লা মণ্ডলের। তার চরিত্রের বর্ণনা আশা করি দিতে হবে না। শুক্লা জ্বলন্ত চোখে চায় লোকমানের দিকে। লোকমানের করা চাহনি তার উপরই ন্যস্ত। হারুন মুন্সি চেয়ার ছেড়ে উঠে লোকমানকে ধমকে বলে, তোমার বাপের বয়সী সে, মুখ সামলে কথা বলো চ্যাংরা। আর আমরা বড়রা কথা বলছি তো, তুমি চুপ থাকো। আতিকুর ইসলাম ছেলেকে চুপ থাকতে বলে। রাতুল ছেলেকে বসিয়ে লোকমানের পাশে দাঁড়ায়। হারুন মুন্সি চেয়ারে বসে। শরীফ ঠোঁট বাঁকিয়ে আতিককে ব্যঙ্গ করে বলে, কাকা, আপনি কাজ নিয়ে পড়ে থাকেন, মেয়ের খোঁজ খবর কিছু রাখেন? মেইন শহরে চলাফেরা সে একলা করে না, আমরাও করি। প্রায় তাকে ওই লোকটার লগে দেখা যায়, কখনো হাত ধরে হাসতে হাসতে, তো কখনো একে অপরের সাথে লেপটে। গাড়িতে উঠতেও কতবার দেখলাম, আড়ালে আবডালে হোটেলে। আতিকুর ইসলাম তাকে থামিয়ে বলে, শরীফ, ভিত্তিহীন কথা বলবে না। এমনই এক এক কথা বলবে। শরীফ, ভিত্তিহীন কথা বলবে না। এমনি এক কথা বলবে আর আমরা মেনে নেব? আছে তোমার কাছে এসব প্রমাণ? আর কে বলেছে আমি কাজ নিয়ে পড়ে থাকি, মেয়ের খোঁজ খবর রাখি না? আমি যথেষ্ট খবর রাখি। আর এসব কথা কখনো কারো মুখে না শুনেছি, না নিজের চোখে দেখেছি। আজ হঠাৎ তোমরা বলবে আর বিশ্বাস করে নেব? আগে দেখেছো, বলছো, কই? কখনো আমায় বলেনি তুই? চাচা। আতিকুর আবার তাকে থামিয়ে দিল। কার কথায় এসব কলকাঠি নড়ছে বুঝতে পারছি। তোমরা যার কথায় নাচছ, একবার তার চরিত্র ঘেঁটে দেখো। সে দুধে ধোয়া তুলসী পাতা। তার চরিত্র সম্পর্কে তুমি না জানলে ভালো। তোমার মা বোনকে সহ এলাকার সব মা বোনদের জিজ্ঞেস করতে পারো। আমার মেয়ে শান্তশিষ্ট, কিন্তু আত্মসম্মানে কেউ আঘাত করলে ছেড়ে দেবে না। সে যথেষ্ট স্ট্রং। তাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, আকারে ইঙ্গিতে বাজে প্রস্তাব করবে, আর সে চুপচাপ সহ্য করবে? কখনো না। উচিত জবাব দিয়ে প্রতিবাদ করবে, আর আমরা তার পাশে আছি। শুক্লা সহ কারোরই বুঝতে অসুবিধে হয় না কার কথা বলছে আতিকুর, কিন্তু তারা অন্যায় জেনেও দাপট দেখিয়ে যাবে, এটাই তাদের বৈশিষ্ট্য। শুক্লা পয়সাওয়ালা লোক, এখানে আসার আগে পকেট ভারী করেছে, সাথে আরও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো তার পক্ষ ছেড়ে কথা বললে অন্যায় হবে না। শুক্লার একমাত্র ছেলে উপস্থিত সবাই, সে আঙুল তুলে বলে, বাহ চাচা, ভালো। নিজের মায়ের দোষ ঢাকতে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। আমার তো সন্দেহ হচ্ছে আপনি না আবার লোভে পড়ে মেয়েকে বড়লোক ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন। মেয়ে নিয়ে ব্যবসা করে বসেছেন নাকি? শান্ত লোকমান উপস্থিত মুরব্বীদের তোয়াক্কা না করে তেড়ে গিয়ে কলার ধরে একটা ঘুষি মারে। শালা নিজেদের মতো ভাবি সবাইকে। রাতুল আতিকুর এগিয়ে এসে ছেলেকে ধরে। শুক্লার ছেলে স্বামী মার খেয়ে চুপ থাকেনি, সেও দ্বিগুণ তেড়ে এসে লোকমানকে 2-3টে ঘুষি দেয়। আতিকুর রাতুল থামাতে পারে না। বিশাল দেহি 30 ঊর্ধ্ব শামীমের কাছে 26 বছরে হ্যাংলা লাবিব যেন চুরুপুটি। উপস্থিত বাকি মুরব্বীরা এসে থামায়। রাতুল লোকমানকে টেনে নিয়ে যায়। শুক্লা দাঁত কিরমির করে বলে, জাউরা পোলাপান সব আমার নাগর দিয়া মায়ের খাওয়াইলো, পোলাডারও ছাড়লো না। মজুমদার সাহেব, আপনি বিচার করেন। এই নেশারু আমার ছেলেরা জখম করে দিল। কয়েকদিন আগে না জেল খাইতে আইলো। বোনটা হইছে বেশ্যা আর ভাইয়ে গাঁজাখোর নেশাখোর। আতিকুর ইসলামও জোর গলায় বলে, ভদ্র ভাষায় কথা বলবেন। সবাই আপনার মতো নোংরা স্বভাবের না। আপনার ছেলেকে আগে ঠিক করেন। আমার ছেলে কোনো নেশাখোর গাঁজাখোর না। উঠতি বয়সে এই এলাকার বাজে ছেলেদের প্ররোচনায় পড়ে 2-1বার ছুঁয়ে দেখেছিল। আমি রিহাবে পাঠিয়েছিলাম। সে তার ভুল বুঝতে সময় নেয়নি। আর বাজে ছেলেগুলো কারা আমি আপনি ভালো করেই জানি। আর মেয়েকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করব না। আমি ভালোর ক্ষেত্রে ভালো, খারাপের বেলায় খুব কঠোর। বেশ্যাগিরি কারা করে বেড়াই আপনার থেকে ভালো কে জানবে? শুক্লা তেড়ে আসে। বাহ, সবাই দেখি সাধু। তুমি লোক ভালো মানুষের মুখোশ পরে থাকো। এই পাতা মেয়ে ডাক্তার তোমার তো নাকি ভাইরারে বউয়ের ঘরে ঢুকাইছিল, তার জন্য? আতিকুর ইসলাম আশ্চর্যের শেষ সীমানায়। একই লোক, এর ধর্মকর্ম দেখে শয়তানও দৌড়ে পালাবে। অপরদিকে হারুন মুন্সি সহ শমশের মজুমদারের ঠোঁটের কোনায় শয়তানি হাসির ঝিলিক। লোকমানকে রাতুল চাপড়ে ধরে। লোকমান তেড়ে যেতে নেয় শুক্লার দিকে। রাতুল আটকায়। এই ছেলে মারতে পারবে না একটা, শুধু খেয়েই আসবে। আর তাছাড়াও মারামারি করা বুদ্ধিমানের কাজ হবে না। আতিকুর ইসলাম কিছু বলবেন, এর আগে রাতুল মুখ খোলে। এসব কেমন চিপ মেন্টালিটির কথা?
এসব বলে আপনারা নিজেদের জঘন্য মন মানসিকতার পরিচয় দিচ্ছেন। আপনি বয়স্ক মানুষ, এক পা কবরে অলরেডি চলে গেছে, এবারে তো পরবরের চিন্তা করবেন নাকি আল্লাহকে ভয় পান না? আপনার কথাবার্তা শুনে মনে হয় না আমি জামাই এই এলাকার। আমার শ্বশুরকে একজন হলেও চেনে, তার মতো সচ্চরিত লোক খুব কমই দেখেছি। আপনারা তো আমাকে আগে থেকে দেখে এসেছেন, এখন তার নামে কুচ্ছা রটাচ্ছেন। আর আমার শালিকা পাতার কথা হাসছি। আপনাদের সামনে উপস্থিত এই শুক্লা মণ্ডল লোকের চরিত্র সম্পর্কে আপনারা সবই জানেন বলে আমি মনে করি। এখন আপনারা এটা কেন স্বীকার করবেন না সেটা জানি না। হয়তো টাকাওয়ালা লোক তাই, তবে টাকাই কিন্তু সব না। মজুমদার সাহেব, আশা করছি ন্যায় বিচার করবেন। এ লোকটা পাতার পিছে পড়েছিল বেশ সময় ধরে, রাস্তাঘাটে বাজে প্রস্তাবও দিত। পাতা থাপ্পড় লাগে জনসম্মুখে, এতে ওনার মেইন নিগোয়ে আঘাত পড়ে। রাস্তাঘাটে হুমকি দিতে থাকে। মেয়ে মানুষ, সে সম্মানে ভয় থাকবে না। আর তাছাড়া এসব বিষয়ে মেয়েরা কাউকে জানায় না ভয়। পাতার ক্ষেত্রেও তাই হয়েছে, কাউকে জানায়নি, একাই প্রতিবাদ করে গেছে। ওনার সাজানোর নাটক বলা চলে আজ দুপুরের ঘটনাটা। রাতুলকে থামিয়ে দেয় হারুন মুন্সি, রেগে গলা চড়িয়ে বলে, তুমি জামাই মানুষ, বেশি কথা বলিও না। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, স্বচক্ষে দেখেছি ওদের রঙ্গনীলা। আর ওই মেয়া সাধু তো ওই পোলার লগে হাত ধইরা জড়াজড়ি কইরা ঘুরাফেরা, এগুলা বানট কথা। আমাদের আবাল পাইছো? মজুমদার, ওই মায়েরে ডাকো, আজ নেড়া কইরা মুখে চুনকালি লাগাইব। শমশেরের পানির পিক ফেলে সবার দিকে তাকিয়ে বলে, সবাই শান্ত হও তো, আমি সবার কথাই শুনলাম। আতিক শুক্লার সবার কথাই। জামাই বাবাজি, তোমার সাথেই কথা বলি। তুমি সত্যিই বলছো, মাইনা নিলাম। বাকি সবাই তাহলে কি মিথ্যা বলতেছে? শুক্লা খারাপ, খুব খারাপ, একেবারেই জঘন্য। পাতা মেয়েরা খুব ভালো, তো তার নামে এইসব রটলো কেন? গ্রামের খারাপ মাইয়া তো আর নাই, কই তাদের কথা তো উঠলো না। শোনো, যার রটে তা কিছু হলে ঘটে। ওই মাইয়াটা সাধু না, আবার শুক্লাও সাধু না। আমি কি খারাপ কিছু বললাম? রাতুল কিছু বলবেই, কিন্তু সে বলতে দেয় না। এলো গভীর জলের মাঝ। শমশের হেসে বলে, তোমার থেকে দুনিয়া বেশি দেখছি, বুঝলা? এখন মাইয়াডারে ডাকো, তার কথা শুনি, দেখি কি বলে। রাতুল বুঝতে পারে এদের সাথে কথায় পারা যাবে না। এরা কোমরে গামছা বেঁধে নেমেছে। মুরব্বী সবাই তাদের বিপক্ষে কথা বলছে, নিশ্চয়ই পকেট গরম করেছে। এখন আল্লাহ তুমি সহায় হও। আতিকুর ইসলাম ভিড় ঠেলে বেরিয়ে মেয়ের কাছে যায়। পাতা মাকে আঁকড়ে ধরে কাঁপছে, চোখ মুখ বিবর্ণ হয়ে আছে। সে এগিয়ে সে মেয়ের কাছে দাঁড়ায়। বাকি মহিলারা গুসুর ফুসুর করে কথা বলছে সেদিকে তাকিয়ে। আতিকুর মেয়ের মাথায় হাত রেখে বলে, তোমার আব্বু ভাই সাথে আছে, কিচ্ছু হতে দেব না, মনে সাহস রেখো, আসো। পাতা মাথা নাড়ে। আতিকুর মেয়ের কাঁধ জড়িয়ে নিয়ে আসে ভরা দরবারে। পাতা মাথা নিচু করে বাবার পায়ের সাথে পা মেলায়। জনসম্মুখে দাঁড়িয়ে এসে সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। পাতা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। চোখ খুলে ভাইয়ের জখম হওয়া মুখ দেখে। বাবার হাত জোড়া শক্ত করে চেপে ধরে নিজেকেও শক্ত করে। না পাতা, তোকে দুর্বল হলে চলবে না, সাহস রাখতে হবে। পাতা বিড়বিড় করে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ইয়া রহমান, ইয়া রাহিম, তুমি তোমার এই পাপী বান্দার সহায় হও, সাহায্য করো, সকল বালা মুসিবত থেকে মুক্ত করো। হারুন মুন্সি পাতাকে কিছু বলবে, শমশের থামিয়ে গলায় ঝুলানো একটা কাটার মতো তামার চিকন সুইয়ের মতো দ্বন্দ্ব দিয়ে হাত খিচে বলে, পাতা, তুমি পাতা, দেখতে শুনতে তো ভালোই। তোমার নামে তো বেশ অভিযোগ জমা হয়েছে। এখন তুমি কি বলতে চাও? দেখো, সত্যিটা বলবে, এতে শাস্তির ভার কমে আসবে। আর বলতে পারে না। তীব্র ধ্বনিতে বেজে ওঠা হর্নের শব্দে থেমে যায়। হর্নের আওয়াজ থামে না, বেজেই চলেছে। সবার নজর রাস্তায় দাঁড়ানো BMW গাড়ির দিকে। গাড়ির হেডলাইট জ্বালানো, সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকেই যায়। পাতাও ঘাড় ঘুরিয়ে যায়, চোখ ছোট করে। দেখতে পায় গাড়ি থেকে নামে দুজন লোক। দূর থেকে মানুষের ভিড়ে চিনতে পারে না। লোক দুটো বাড়ির আঙিনায় আসে। লাল লাল নিয়নবাতির আলোয় দৃশ্যমান হয় তাদের মুখশ্রী। সবাই সরে গিয়ে সবার ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। পাতা পাশের জনকে চিনতে পারে না, তবে অরুণ সরকারকে চিনতে ভুল হয় না। শার্ট প্যান্ট পরনে, সাধারণ বেশে, চোখে চশমা পরা, গম্ভীর মুখটা যেন আরেকটু গম্ভীর হয়ে আসে।
তাদের একটু দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে সম্মুখ পানে চেয়ে বলে, মাইসেলফ অরুণ সরকার। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকেই চায়। পাতাও ঘাড় ঘুরিয়ে চায়, চোখ ছোট করে দেখতে পায় গাড়ি থেকে নামে দুজন লোক। দূর থেকে মানুষের ভিড়ে চিনতে পারে না। লোক দুটো বাড়ির আঙিনায় আসে। লাল নিয়ন বাতির আলোয় দৃশ্যমান হয় তাদের মুখশ্রী। সবাই সরে গিয়ে সবার ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। পাতা পাশের জনকে চিনতে পারে না, তবে অরুণ সরকারকে চিনতে ভুল হয় না। শার্ট প্যান্ট পরনে, সাধারণ বেশে, চোখে চশমা পরা, গম্ভীর মুখটা যেন আরেকটু গম্ভীর হয়ে আছে। তাদের একটু দূরে পকেটে হাত গুজে সম্মুখ পানে চেয়ে বলে,